ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেফতার। যশোরে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নারী সমাবেশ। এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। মোড়লগঞ্জ হাসপাতালে রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। জাকসু সহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে তার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলার অবনতির কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি। এটা আনন্দের খবর। উপদেষ্টা বলেন, জাকসু সহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল। ডাকসুর পর জাকসু সহ যে কয়েকটি নির্বাচন হবে সেগুলো ভালো পরিবেশে হবে বলে আশা করছি। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা বলছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ। তিনি গোয়ালন্দ পৌরসভা 2 নম্বর ওয়ার্ড জুরান মোল্লার পাড়ার বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহারুদ্দিনের ছেলে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার আসামি অপু কাজীর দেওয়া 164 ধারার জবানবন্দিতে আব্দুল লতিফের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার নির্দেশে কবর থেকে মরদেহ তোলা হয়েছে। অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েল একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে, তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ বলছে, ইসরায়েলের উপর 7 অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শহরের চৌরাস্তার মোড়ে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের সংকটময় সময়ে নারীর শক্তিকে ঐক্যবদ্ধ করে জনগণের পাশে দাঁড়াতে হবে। সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মঙ্গলবার শহরের বস্তাপটি এলাকায় যশোর জেলার ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের ভ্যান চালক মিন্টু হোসেন হত্যার প্রতিবাদে এবং প্রধান আসামি বড় সাব্বির সহ জড়িত সকল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন মিন্টুর স্বজন ও হাকোবা গ্রামের এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, মিন্টু হোসেন ছিলেন দরিদ্র পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এখনও মূল আসামি বড় সাব্বিরকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতার আনার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, হত্যার ঘটনায় গাফিলতি কিংবা প্রভাবশালী মহলের চাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে এলাকাবাসী কঠোর আন্দোলনে নামবে।
চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত দিয়ে 12 জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার মেইন পিলার 76-এর শূন্যরেখার পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়। হস্তান্তরদের মধ্যে 9 জন পুরুষ, 2 জন নারী ও একটি শিশু রয়েছে। বিজিবি জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানির কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং 32 বিএসএফ ব্যাটালিয়নের গোদে কোম্পানির কমান্ডার এসি সুরেন্দার সিং উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ফি আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে। রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেছেন, সরকারিভাবে ভর্তি ফি 8 টাকা নির্ধারিত থাকলেও জরুরি বিভাগে ভর্তি হতে হচ্ছে 20 টাকা, অথচ এই টাকায় কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে না। মঙ্গলবার বেলায় 12:30টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায় বারৈখালী গ্রামের হুমায়ুন কবির খান তার জামাতা ধানসাগর গ্রামের শাহাবুদ্দিন ফকির নামে এক রোগীকে ভর্তি করতে গেলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মনিকা মল্লিক তাদের নিকট থেকে 20 টাকা নেন। তবে রিসিপ্ট চাওয়া হলে কোনো রসিদ প্রদান করা হয়নি। হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, এর জন্য তো ছাত্ররা জীবন দিয়েছে, দুর্নীতি বন্ধ হবে ভেবে, অথচ এখনও ভর্তি হতে নির্ধারিত 8 টাকার বদলে নিচ্ছে 20 টাকা, এমনকি রিসিপ্টও দেয় না। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ভর্তি রোগী ও কাটাছেঁড়া রোগীদের কাছ থেকেও নানা অজুহাতে টাকা নিচ্ছেন মনিকা মল্লিক। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্ধারিত টাকার বাইরে কোনো টাকা নেইনি। যশোরের কেশবপুরে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও টিকাদানকারীদের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হুসাইন শওকত। সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে সচেতনতা ও কার্যকর উদ্যোগ জরুরি। কোনো শিশু জন্মগ্রহণের পরপরই জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তা দ্রুত নিবন্ধনের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে। খুলনার ডুমুরিয়া উপজেলার পল্লীশ্রী মহাবিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী নারায়ণ চন্দ্র রায়ের বিরুদ্ধে দীর্ঘ 16 বছর কলেজে নিয়মিত অনুপস্থিত থেকেও সরকারি বেতন তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে তিনি নারায়ণ গোসাই বা ধর্মগুরু নামে পরিচিত। অভিযোগকারী এলাকাবাসী এবং কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 1997 সালে কলেজটি এমপিভুক্ত হওয়ার সময় থেকে নারায়ণ রায় সরকারি বেতন ভাতা পাচ্ছেন। তবে 2010 সালে সাবেক অধ্যক্ষ অপূর্ব বৈদ্যকে সরিয়ে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুভাষ সর্দার দায়িত্ব নেওয়ার পর থেকেই নারায়ণ গোসাই কলেজে আসা প্রায় বন্ধ করে দেন। শুধু মাসের শেষে হাজিরা খাতায় স্বাক্ষর করে নিয়মিত বেতন তুলতেন। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ সুভাষ সর্দার বলেন, নারায়ণ গোসাই রাজনৈতিক প্রশ্রয়ে এমন পরিবেশ তৈরি করেছিল যে কারণে তাকে চাপ দেওয়া সম্ভব হয়নি। তবে জুলাই আগস্ট মাসের প্রাপ্ত বেতন বাংলাদেশ ব্যাংকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নেপালে টানা বিক্ষোভে ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের পরই মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে আজ সকালে ইন্ডিয়া টুডে জানিয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা এবং দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ আসে। এরপরই দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকা প্রেসিডেন্টের পদত্যাগ দেশটির রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলল। ওলি সরকারের সিদ্ধান্তে গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ও এক্স সহ 26টি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তকে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছে তরুণ প্রজন্ম। ফলাফল হিসেবে জেনজি বা তরুণদের নেতৃত্বে দেশ জুড়ে শুরু হয় দুর্নীতি বিরোধী ও সরকারের দমন নীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ।
এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।